ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট। ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট। এই আইন আজ থেকে কার্যকর হলো। সিএ এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী। তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং ডিটেন করবে এবং হ্যান্ডওভার করবে বিএসএফ এর হাতে। 2.5 কোটি লোক যদি রেশন কার্ড যদি বাতিল করে, তাহলে সেই 2.5 কোটি যারা রেশন উপভোগ করছিল, যারা উপভোক্তা ছিলেন, তারা তো লিগাল ছিলেন না, তাহলে তো তারটা বাতিল হতো না। তো সেই টাকাটা আমরা কারা দিচ্ছিলাম? সেই টাকাটা আপনি দিচ্ছিলেন, সেই টাকাটা আমি দিচ্ছিলাম। তাহলে আমাদের ট্যাক্সের টাকার বরঞ্চ সাশ্রয় হবে। কোনো শব্দই নাই যে একে কিভাবে সাধুবাদ জানাবো। এটাই তো হওয়া উচিত ছিল। এটা স্বাধীনতার পর থেকে এটা হওয়া উচিত ছিল। অবৈধ অনুপ্রবেশ, কে অবৈধ, কে অনুপ্রবেশকারী, তাদের সঙ্গে কি ঘটেছিল আগে, এখন কি ঘটছে বা আগামীতে কি ঘটবে, এটাই কিন্তু এখন বাংলা জুড়ে চর্চার কেন্দ্রে রয়েছে। বাংলাদেশ সীমান্ত দেশভাগের পর এই সীমান্ত একটি বাংলাকে কিন্তু দুটি দেশে রূপান্তর করেছে। একটা আলাদা দেশ বাংলাদেশ তৈরি হয়েছে। আর যখন আলোচনাটা এই অনুপ্রবেশ নিয়ে, তখন স্বাভাবিকভাবেই কিন্তু বাংলাদেশের কথা না বললেই নয়। কারণ এই যে মুখ্যমন্ত্রী যেই ঘোষণাটা করলেন, যেই বড় ঘোষণা করলেন, সিএএ আইন লাগু করা হলো এবং সিএতে যারা আবেদন করেছেন এতদিন পর্যন্ত বা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, তাদের কোনো ভয় নেই। এমনকি একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি উল্লেখ করেছেন, আইনে যা রয়েছে তা হিসেব করে, তা উল্লেখ করে তিনি বলেছেন যে এই সময় পর্যন্ত যারা রয়েছেন বা এসেছেন তাদের কোনো চিন্তা করার কারণ নেই। তাহলে কারা অনুপ্রবেশকারী, কারা হলেন অবৈধ? এটাই তো এখন গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে বা চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ আমরা হয়তো অনেকেই জানি না আপনি আমি কে যে অবৈধ অনুপ্রবেশকারী, কিভাবে যে কখন আমরা প্রশাসনের খাতায় অবৈধ হয়ে যাব, এই ধরনের নানা টেনশন কিন্তু ঘুরপাক খাচ্ছে। আর সেই কারণেই সত্যান্বেষী বেশ কিছু তথ্য আপনাদের সামনে নিয়ে এসেছে। বেশ কিছু বিশেষজ্ঞ, যেমন অর্থনীতিবিদ, অন্যদিকে সিএ বিশেষজ্ঞ, এই আইন নিয়ে যারা গবেষণা করছেন, ঘাটাঘাটি করছেন দীর্ঘদিন ধরে, তাদের অনেকের বক্তব্য শোনাবো। পাশাপাশি মুখ্যমন্ত্রী ঠিক কী ঘোষণা করেছেন সবটাই শোনাবো। তবে একটা জিনিস কিন্তু ভাবতেই হবে, এই যে এই বাংলায়, অর্থাৎ আমাদের রাজ্যে, আমাদের রাজ্য সরকার, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি যখন এই বড় একটা ঘোষণা করে ফেললেন, তখন সীমান্তের কি পরিস্থিতি, আর সীমান্তের ওপারে কি ঘটছে, মানে বর্তমান বাংলাদেশে কি ঘটছে। বাংলাদেশে মোটেও যে বাংলাদেশের বর্তমান যারা সরকারে রয়েছেন তাদের কথা বাদ দিন, বাংলাদেশের যারা সাধারণ নাগরিকরা রয়েছেন তাদের কথাও বাদ দিন। এখানে কিন্তু বলা হচ্ছে যারা এই ভারতবর্ষকে নিয়ে চিন্তা করতেন, অর্থাৎ যারা কোনো না কোনোভাবে অনুপ্রবেশ ঘটিয়ে বাংলার অর্থনীতি, বাংলার সমাজনীতি, বাংলার যুব সমাজ, বাংলার মানুষকে যখন ক্ষতি করার চেষ্টা, অপচেষ্টা বা তাদের যে মস্তিষ্ক প্রসূত নানা ধরনের চিন্তা ভাবনা, কুচিন্তা, কুভাবনা আসত, সেই সমস্ত ব্যক্তিরা, থুরি তাদেরকে ব্যক্তি বা মানুষ কেন বলবো, সেই সমস্ত দুষ্কৃতকারীরা, তাদের কথা এবারে ভাবুন। তাদের ভাবার দিন চলে এসেছে। কারণ এই রাজ্যে পালাবদলের পর, রাজ্যে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হবার পর একের পর এক তিনি কিন্তু বড় 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 সিদ্ধান্ত নিচ্ছেন। আর তা কিন্তু
যথেষ্ট চিন্তায় ফেলে দিয়েছে তাদের। একদিকে যখন নানা ধরনের অভিযোগ আমরা পাই সাংবাদিকতার সূত্রে যে ভিন জেলা থেকে বিভিন্ন রকমের মাদক আসছে এবং তার সঙ্গে একটা দুষ্কৃতকারীদের বা জঙ্গি সংগঠনের যোগ রয়েছে, তারা হয়তো বাংলাদেশ সীমান্তে মানে ভারত বাংলা সীমান্তের ওপারেই রয়েছে, এ ধরনের নানা তথ্য কিন্তু ধরুন গোয়েন্দাদের মারফত প্রশাসন পাচ্ছে এবং প্রশাসন সেই পদক্ষেপও নিচ্ছে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে অবশ্যই। কিন্তু এই যে একটা বিষয় আলোচনার মধ্যে রয়েছে না, যে সীমান্তে কাঁটাতার ফাঁকা ছিল, কাঁটাতার ছিল না। বর্তমানে রাজ্যের সরকার ক্ষমতায় আসার পরেই কিন্তু সীমান্তের কাঁটাতার যে সমস্ত জায়গায় ফাঁকা ছিল সেখানে কাঁটাতারের বেড়া দেওয়ার ব্যবস্থা করেছে এবং ইতিমধ্যেই বিএসএফকে সেই জমি হস্তান্তরের কাজও শুরু করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। আর তাতে অবৈধ অনুপ্রবেশ, আবারও কোট আনকোট বলছি, অবৈধ অনুপ্রবেশ, এই যে অনুপ্রবেশকারী যারা, তারা কি সবাই কি নিজের প্রাণ বাঁচানোর জন্য, নিজের ধর্ম বাঁচানোর জন্য এসেছেন বা আসছিলেন কিছুদিন আগে পর্যন্ত? সবাই কি সুচিন্তা নিয়ে এসেছিলেন? কারোর কি টার্গেট অন্য কিছু ছিল না? অনেক ধরনের জঙ্গি সংগঠন তারা বাংলাদেশে গা ঢাকা দিয়ে রয়েছে, এমনটা তথ্য কিন্তু ভারত সরকারের কাছে ছিল এবং ভারত সরকার বারবার করে সেই সীমান্ত সুরক্ষা, আপনার আমার বাড়ি যাতে সুরক্ষা থাকে, যাতে কোনোভাবে আপনি ছেড়ে দিন চোর ডাকাতের কথা, আপনি বাড়িতে সুন্দর একটা বাগান করেছেন, ফুলের বাগান, ফলের বাগান, সেখানে হয়তো গরু বা ছাগল, বিভিন্ন গবাদি পশু তারা এসে আপনার শখের জবা ফুলের গাছটি বা শখের একটা অন্য কোনো গাছ, আমের চারা লাগিয়েছেন, সেই গাছটি পাতা খেয়ে মুড়িয়ে দিয়ে চলে গেল। তাহলে কি আপনি বারবার করে ঝগড়া করতে যাবেন প্রতিবেশীর সঙ্গে? কখনোই না। আপনি নিশ্চয়ই আপনার যে বাড়ির চারপাশে যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা আপনি বেড়া দিয়ে আটকে দেবেন, শক্তপোক্ত হয় বা প্রাচীর দেবেন, কংক্রিটের প্রাচীর দেবেন, ইট দিয়ে হোক বা অনেক ক্ষেত্রে দেখা যায় নেটের বেড়া, যাবতীয় আপনি আপনার বাড়িকে সুরক্ষা দেবেন, সুরক্ষিত করবেন। সেটা কি কোনোভাবে সরকারের অন্যায় দাবি ছিল? যাকে সেসব কথা যে বিগত সরকার তারা কেন করেনি, কি উদ্দেশ্য ছিল, সেটা নিয়ে রাজনীতিবিদদের অনেক কচকচানি রয়েছে। তবে বর্তমানের সরকার, যেহেতু ডবল ইঞ্জিনের সরকার, কেন্দ্র রাজ্য একসঙ্গে কাজ করবে, তাতে বাংলার সুরক্ষা, বাংলার মানুষের সুরক্ষা, যারা যুব সম্প্রদায় আছেন তাদের সুরক্ষা, নারীদের সুরক্ষা, মানুষের আর্থিক সুবিধা, সমস্ত দিক দিয়ে সমাজের সমস্ত স্তরের প্রত্যেকটি মানুষের সুবিধা যে হতে চলেছে তার কিন্তু বেশ কয়েকটা নিদর্শন আমরা পাচ্ছি, তার বেশ কয়েকটা ইঙ্গিত আমরা পাচ্ছি। তার মধ্যে এই যে সরকারের একটা বড় সিদ্ধান্ত, পরপর সীমান্ত সুরক্ষা তার মধ্যে অন্যতম, তার মধ্যে এই সিএএ আইন লাগু করা, অবৈধ অনুপ্রবেশকারী কারা সেগুলো চিহ্নিতকরণের প্রক্রিয়া শুরু করা এবং সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাতিলে দেওয়া বা তার সরাসরি বলে দেওয়া যে কাদের ডিটেক্ট করা হবে, কাদের পাঠিয়ে দেওয়া হবে, অর্থাৎ বিএসএফের হাতে তুলে দেওয়া হবে। পুলিশ বাড়ি বাড়ি গিয়ে তাদের চিহ্নিত করে বিএসএফের হাতে তুলে দেবে এবং পরবর্তীতে বিএসএফ বিজিবির সঙ্গে কথা বলে, অর্থাৎ বাংলাদেশের বর্ডার গার্ডের সঙ্গে কথা বলে তাদেরকে নিজের দেশে ফেরানোর ব্যবস্থা করবে। একজন অর্থনীতিবিদ রায়গঞ্জের, তিনি বলছিলেন যে আমি আমার পরিবারকে নিয়ে ভালো থাকবো, এটা আমরা প্রত্যেকেই চাই, কিন্তু যখন প্রতিবেশী আসবেন বা আমার বাইরে থেকে কোনো আত্মীয় আসবেন তাকে আমরা সাদরে বরণ করব। আত্মীয় পরিজন তারা কতদিন থাকেন? একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, কিন্তু তার পরবর্তীতে যদি তিনি পার্মানেন্টলি থেকে যান সেটা তো কোনোভাবেই ঠিক নয়। আর ঠিক কিন্তু সেই ঘটনাই ঘটছিল বাংলার, মানে এই পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে, এই রাজ্যের মানুষের সঙ্গে। অতিথি হয়ে এসেছো,
এখানে থেকে গেছো বাসিন্দা হয়ে। এবারে সেই বাসিন্দা কি সুযোগ নিচ্ছে? সেই বাসিন্দা কিন্তু এখানে চাকরির সুযোগ নিচ্ছেন, এখানে রেশন কার্ড বানাচ্ছেন, এখানে আরও অন্যান্য যেগুলো সরকারি সুযোগ সুবিধা, ভাতার মতো বিভিন্ন প্রকল্প সেগুলো নিচ্ছেন। এই ধরনের অভিযোগ কিন্তু প্রায়শই পাওয়া গেছে। এবং যখন বিজেপি বিরোধী আসনে ছিল তখন কিন্তু বারবার সরব হয়েছে। শুধু বিজেপির কথা কেন বলবো, বাম কংগ্রেসও কিন্তু একাধিকবার এই অনুপ্রবেশ ইস্যুতে দেখা গেছে কিছু কিছু এলাকায় তাদের সরব হতে। আর এ নিয়ে কিন্তু একটা বিস্তর যুদ্ধ কিন্তু দেখা গিয়েছিল, রাজনৈতিক যুদ্ধ, রাজনৈতিক কথা কাটাকাটি, রাজনৈতিক চর্চা। কিন্তু বর্তমানে সেদিন আর নেই, বরং সুদিন ফিরতে চলেছে বঙ্গবাসীর, পশ্চিমবঙ্গ রাজ্যের মানুষের, এই বাংলার মানুষের, পশ্চিম বাংলার মানুষের, এমনটাই কিন্তু মনে করছেন ওয়াকিবহাল মহল। আর তাতে যে আগামীতে একটা বড় সুফল আসতে চলেছে, একটা যুব সম্প্রদায় যারা চাকরি খুঁজছেন, সরকারি চাকরি খুঁজছেন, তারাও যে বেশ ফল পাবেন, বা যারা সত্যিকারেরই যাদের সরকারি অনুদান পাওয়ার কথা, তারা যে সত্যি সত্যি সরকারি অনুদান পাবেন, তারা যে বঞ্চিত হবেন না কিছু মানুষের জন্য, সেই সমস্ত ব্যাপারগুলো হয়তো এখন অর্থনীতিবিদরা তারা আলোচনা করছেন, তারা গবেষণা চালাচ্ছেন, সমাজবিদ তারাও কিন্তু এই সমস্ত আলোচনার মধ্যে রয়েছেন। তারা সেই স্বপ্নগুলো দেখাচ্ছেন। সবটাই দেখাবো, তবে সবার আগে কিন্তু বলে রাখা ভালো, মুখ্যমন্ত্রীর এই বিস্ফোরক মন্তব্যের পর মোটেও কিন্তু শান্তিতে ঘুম আসছে না ওপার বাংলার কারোর। প্রথমে দেখুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বললেন। 14/5/2025 যারা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদেরকে সরাসরি বিএসএফ এর হাতে হ্যান্ডওভার করার জন্য একটি নির্দেশিকা এবং তার সঙ্গে একটি আপনার অবৈধ অনুপ্রবেশকারীদেরকে হ্যান্ডওভারের আইন ভারত সরকারের পক্ষে আন্ডার সেক্রেটারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রতাপ সিং রাওয়াত পাঠিয়েছিলেন। ডেটটা আবার বলি, 14/5/2025, অর্থাৎ কার্যত 1 বছরেরও বেশি আগে। পশ্চিমবঙ্গের আগের সরকার তারা একদিকে শরণার্থীদের সিএএ দেওয়ার ক্ষেত্রে বিরোধিতা করেছে, অন্যদিকে এই গুরুত্বপূর্ণ সুযোগ বা আইন ভারত সরকার যেটা দিয়েছিলেন তাকে কাজে লাগেননি। আজ থেকে আমরা এই আইন কার্যকর করলাম। এর ফলে সিএ এর অন্তর্ভুক্ত যারা, অর্থাৎ সিএ তে বলা আছে 7টা কমিউনিটি বা ধর্ম পালন করা লোকেরা, তারা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আওতায় আসবেন এবং তাদেরকে যারা 31/12/2024 পর্যন্ত এসেছেন তাদেরকে কোনো পুলিশ কোথাও হ্যারাসমেন্ট ডিটেন্ট করতে পারবে না। সিএ এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটার্স। তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং ডিটেন করবে এবং হ্যান্ডওভার করবে বিএসএফ এর হাতে। এবং বিএসএফ তারা বিডিআর এর সঙ্গে কথা বলে তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করবে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট। এই আইন আজ থেকে কার্যকর হলো। মাননীয় ডিজিপি কে এবং হোম সেক্রেটারিকে বলে দেওয়া হলো পশ্চিমবঙ্গের বর্ডার সন্নিহিত সমস্ত থানাগুলিতে এই আইন দেশের স্বার্থে, পশ্চিমবঙ্গের স্বার্থে আমরা আজ থেকে কার্যকর করলাম। মানে একটা জিনিস স্পষ্ট তো বুঝলেন তো যে মুখ্যমন্ত্রী কি বললেন।
স্বাভাবিকভাবেই ওই যে বলছিলাম না প্রথমে যে কয়েকজনের কিন্তু ঘুম উড়ে গিয়েছে। এবার তারা কারা সেটা নিশ্চয়ই আর আপনাদের বুঝতে বাকি নেই। এই সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত, যারা ভেবেছিল যে পশ্চিমবাংলায় যখন একটা জনবিন্যাস ঘটবে, পশ্চিমবাংলায় যখন হুড়মুড়িয়ে প্রচুর মানুষ চলে আসবে, শরণার্থীর নাম করে হয়তো অনেকে 5 জন শরণার্থীর সঙ্গে হয়তো 2 জন করে ঢুকিয়ে দিয়ে সেখানে হয়তো একটা আলাদা পরিবেশ তৈরি করবে এবং সেখানে কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের নামে তারা প্রচার করবে এবং স্থায়ীভাবে এখানকার বসবাস করবে, বাসিন্দা হয়ে যাবে, তাদের কপালে কিন্তু এবারে চিন্তার ভাঁজ। এখন কিন্তু আমাদের এলাকাতেও, মানে এই যে সীমান্তবর্তী যে এলাকাগুলো রয়েছে, যেমন উত্তর দিনাজপুর জেলা, মালদা জেলা, মুর্শিদাবাদ জেলা, যেখানে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, সেই সমস্ত এলাকাগুলোতে কিন্তু এই চর্চাটাই এখন আলোচনার কেন্দ্রে। এই বিষয়টি এখন কিন্তু আলোচনার কেন্দ্রে। যারা সংখ্যালঘুরা আছেন তাদের কপালে একটা চিন্তার ভাঁজ যে আমরা দীর্ঘকাল ধরে, দীর্ঘ সময় ধরে আমাদের বংশ পরম্পরায় আমরা এখানকার বাসিন্দা, তাহলে কি আমাদেরকে এখন অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে তাড়িয়ে দেওয়া হবে? আমাদের কি এখন ডিটেক্ট ডিলিট এই পর্যায়ে নিয়ে যেতে হবে? চলে যাব আমরা, তার মানে কি আমাদেরকে আবার বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে? এই সমস্ত নানা চর্চা কিন্তু চলছে। কারণ মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই কোনটা কি সেটা তিনি স্পষ্ট করে দিয়েছেন। কাদের খুঁজে বের করবে পুলিশ এবং কাদের পুলিশ হয়রান করবে না, একেবারে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট বলে দিয়েছেন। আর তার এই স্পষ্ট কথায়, স্পষ্ট বাক্যে যারা যেটা বোঝার তারা কিন্তু সেটা বুঝে গিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে কারা কি করবেন, কাদের ভাবনার দিন, কাদের নিশ্চিন্তে ঘুমানোর দিন। শুধু ওই পার বাংলার মানুষের কথা বলছি না, বা ওই পার বাংলায় যারা দুষ্কৃতীরা আছেন বা যারা এদিকে মানুষ পাঠিয়ে অন্য কিছু পরিকল্পনা করেছিলেন তাদের কথা বলছি না, তাদের তো ঘুম উড়ে গেছেই। এপারে যারা অনেক মানুষের সঙ্গে লিঙ্ক ছিল, মানে সেই সমস্ত মহামানবের সঙ্গে যাদের লিঙ্ক ছিল। কেন মহামানব বলছি? সত্যিই তো মানুষই তো মানুষের ক্ষতি করে, একটা কথাই আছে না? আমাদের দেশের সুরক্ষা সবার আগে। বিশেষজ্ঞরা বলছেন, বারবার করে বলছেন, আমাদের দেশ সুরক্ষায় এমনও কিছু সংখ্যালঘু মানুষরা রয়েছেন যারা আমাদের দেশ সুরক্ষায় নিয়োজিত। নিজেদের প্রাণ দিতে শত্রু দেশের বন্দুকের সামনেও তারা দাঁড়াতে পারেন, কামানের সামনেও তারা দাঁড়াতে পারেন, গোলার সামনেও তারা দাঁড়াতে পারেন, ভয় পান না। অন্যদিকে শুধু সেনাবাহিনী কেন, সংখ্যালঘু প্রচুর এই দেশের সংখ্যালঘু যারা, সেরকম প্রচুর মানুষ রয়েছেন যারা শিক্ষকতার পেশায় জড়িত, যারা অধ্যাপনার কাজে জড়িত, যারা গবেষণার কাজে জড়িত, যারা দেশকে অর্থনীতি, শিক্ষা, বিজ্ঞানে অনেকটা শীর্ষে নিয়ে গিয়েছেন। সেই সমস্ত মানুষদের কুর্নিশ জানায় ভারত টিভি। তাহলে দুশ্চিন্তা কাদের? সবটাই কিন্তু মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, আমাকে নতুন করে বলার কিছু নেই, আমার আর নতুন করে বলার কিছু নেই। তবে এই বিষয়গুলো নিয়ে যখন চর্চা চলছে তখন অর্থনীতিতে কতটা প্রভাব পড়বে, সমাজে কতটা প্রভাব পড়বে, সবটাই তো বলবো। তবে এই সিএ এটা আদৌ কি বিশেষ কোনো কারণে তৈরি করা হয়েছিল এই আইনটা? এখানে কারা কারা এর মধ্যে পড়বেন, কাদের জন্য, খুব সংক্ষিপ্ত আকারে সিএ বিশেষজ্ঞ ডক্টর বাবুলাল বালা, অধ্যাপক বাবুলাল বালা, তার বক্তব্য শোনাবো আপনাদের। দেখুন বাবুলাল বাবু কি বলছেন। তিনি সিএ নিয়ে রীতিমতো গবেষণা করছেন, তার কাছে সিএ নিয়ে প্রচুর তথ্য রয়েছে। উত্তর দিনাজপুর কেন, সারা বাংলা জুড়ে প্রচুর মানুষ সিএতে আবেদনের জন্য কিন্তু তার দ্বারস্থ হয়েছিলেন বলে আমরা অনেকে জানতে পেরেছি, এবং সিএ নিয়ে তার যথেষ্ট পড়াশোনা, যথেষ্ট জ্ঞান। তাই সিএ এটা কি, সিএ এটা কেন, কি হবে, এটা নিয়ে যারা দুশ্চিন্তা করছেন
তাদের সব দুশ্চিন্তার অবসান করে দিয়েছেন বাবুলাল বাবু। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলছেন যে সিএটা লাগু হলো, সিএর আইন অনুযায়ী বলাই হয়েছে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যারা এসেছে, হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টান, 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে যারা এসেছে তারা সিএতে অ্যাপ্লাই করে নাগরিকত্ব পাবে। আর 2024 সালের 31শে ডিসেম্বরের মধ্যে যারা এসেছে তারা এখানে থাকবে, তাদেরকে আর পুলিশ হয়রানি করবে না। কিন্তু এই কমিউনিটি যাদের বলা হয়, যারা রিলিজিয়াস পারসিকিউশন বা ফিয়ার অফ রিলিজিয়াস পারসিকিউশনের কারণে যারা এখানে এসেছে, এর বাইরে যদি কেউ এসে থাকে অন্য কমিউনিটি, তাদের কথা বলা হয়েছে যে তাদেরকে ডিটেক্ট করা হবে, ডিলিট করা হবে এবং ডিপোর্ট করা হবে। যাদের কথা বলা হচ্ছে তাদের তো এই দেশে আসার কথা নয়। আমাদের যখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশটা ভাগ হলো, ঠিক আছে, তো স্বাভাবিকভাবেই যেখানে ওরা থাকতে পারছে না, সংখ্যালঘু সমাজের মানুষের উপর যেভাবে প্রতিবেশী দেশে অত্যাচার হচ্ছে, তারা তো ধর্ম প্রাণ বাঁচাবার জন্য ওখানে এসেছে এবং ভারত সরকার ন্যাশনাল কমিটমেন্ট অনুযায়ী তাদের প্রোটেকশনের দায়িত্ব নিয়েছে। এটা তো খুব পরিষ্কার কথা, একেবারে আর নিঃসন্দেহে সাধুবাদযোগ্য। কোনো শব্দই নাই যে একে কিভাবে সাধুবাদ জানাবো। এটাই তো হওয়া উচিত ছিল। এটা স্বাধীনতার পর থেকে এটা হওয়া উচিত ছিল। তাহলে বুঝে গেলেন, বাবুলাল বাবু সবটাই স্পষ্ট করলেন। তবে শুধু কি সিএতে যারা আবেদন করেছেন তারাই থাকবেন কিনা, বা সিএতে যারা এখনো আবেদন করতে পারেননি তাদের কি পরিস্থিতি হবে, এগুলো নিয়ে তো চর্চা চলবেই। তবে প্রশাসন কি নির্দেশ জানাচ্ছে, সরকার কি নির্দেশ দিচ্ছে, সবটার প্রতি কিন্তু আমাদের প্রত্যেকের নজর রাখতেই হবে পুঙ্খানুপুঙ্খভাবে। কারণ খুব ইম্পর্টেন্ট, সরকার কি নির্দেশ দিচ্ছে সেই নির্দেশের ওপরেই কিন্তু আমাদের চলতে হবে। কারণ এতদিন যা হয়েছে, এবারে নতুন সরকার রাজ্যে ক্ষমতায় এসেছে। আমাদের ভালো রাখার জন্য, আমাদের সবার ভালোর জন্য সরকার যা যা পদক্ষেপ নিচ্ছে, তাতে একজন নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের কিন্তু দায়িত্বের মধ্যে পড়ে সরকারকেও সর্বতোভাবে সহযোগিতা করার। তাই সংবাদ মাধ্যমের কর্মী, একজন সরকারি কর্মী, একজন সাধারণ খেটে খাওয়া মানুষ, প্রত্যেকেই কিন্তু আমরা সরকারকে এই সমস্ত বিষয়ে সহযোগিতা করব, সেটাই কিন্তু সরকারও আমাদের কাছ থেকে আশা করে। তাই প্রশাসন যা যা পদক্ষেপ নিচ্ছে সেদিকে আমাদের প্রত্যেকের নজর রাখতে হবে। সঠিক ইনফরমেশন, সঠিক তথ্য যাতে আমার প্রতিবেশী, আমার সাধারণ মানুষ প্রত্যেকের কাছে, আমার দর্শকদের কাছেও সঠিকভাবে পৌঁছয়, সত্যি তথ্য পৌঁছয়, সেই দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেকের, শুধু সংবাদ মাধ্যমের নয়। কোনোভাবেই কোনো খবরকে বিকৃত করে, কোনো খবরকে বিভ্রান্তমূলক করে সেখানে সাধারণ মানুষকে, সাধারণ দর্শকদের বিভ্রান্ত আমরা কখনোই করব না। তাই এই সিএ যখন একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয়, যখন এই অবৈধ অনুপ্রবেশ নিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা যখন একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয়, তখন পুলিশ কার বাড়ি যাবে, কাদের বাড়ি যাবে না, বা কাদের বিএসএফের হাতে তুলে দেবে, সবটা নিয়ে কিন্তু একটা প্রশাসনিক পদক্ষেপ চলছে, শুরু হচ্ছে, সেটা কিন্তু বলা যায়। যেহেতু রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি বলে দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, আজ থেকে লাগু হলো তিনি কিন্তু বলে দিয়েছেন, মানে গতকাল তিনি বলেছেন। মানে এই আইন লাগু হওয়ার পর যাদের দুশ্চিন্তা করা দরকার তারা দুশ্চিন্তা করুন, যাদের দুশ্চিন্তার প্রয়োজন নেই নিশ্চিন্তে ঘুমুন। তা সংখ্যাগুরু হন বা সংখ্যালঘু হন। কেন বলছি বলুন তো? এবারে যার বক্তব্য শোনাবো তিনি কিন্তু স্পষ্ট বলে দিয়েছেন। তিনি বলছেন যে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসাম, সেই আসামেও কিন্তু একটা জনবিন্যাস ঘটেছিল ব্রহ্মপুত্র নদের ধারে, মানে অববাহিকা বা তার নদীর ধার বরাবর এলাকাগুলোতে। সেই ক্ষেত্রে দেখা গিয়েছিল যে এত জনবিন্যাস যা কিন্তু প্রভাব ফেলেছিল আসামের অর্থনীতিতে। শুধু তাই নয়, সবচাইতে যেটা উল্লেখযোগ্য বিষয়, এই শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক,
তা কিন্তু মোটেও মোটেও নিরাপদ ছিল না। আজকে যদি সরকার এই সিদ্ধান্ত না নিত তাহলে ভবিষ্যতে অনেক কিছুই হয়তো ঘটতে পারতো। এটা আমি বলছি না, এটা বিশেষজ্ঞরা বলছেন। তাই সেই চিকেন স্নেক কিন্তু মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল কেন্দ্রের ওপর। এই শিলিগুড়ি করিডর, যা উত্তর পূর্বাঞ্চলের, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়, যেটা কিন্তু উত্তর দিনাজপুরের চোপড়া থেকে শুরু হচ্ছে, একেবারে শিলিগুড়ি পার করে। তার মানে এই যে জায়গাটা, এই যে মুরগির গলার মতো যে জায়গাটাকে বলা হচ্ছে, একপাশে যখন বাংলাদেশ বারবার কিন্তু হুমকি দিয়েছিল, সেদিনটা মনে আছে তো নিশ্চয়ই আপনাদের, চিকেন স্নেক দখল নেওয়া বা এই XYZ অনেক কিছু দখল নেওয়ার কথা কিন্তু তারা বলছিলেন। আজকে সীমান্ত যত সুরক্ষিত হবে তত কিন্তু আমরা বলশালী হব, আমরা আরও শক্তিশালী হব। এবং যারা এখানে অবৈধভাবে আমাদের রেশনের চাল নিচ্ছেন, রেশনের শস্য নিচ্ছেন, রেশনের সামগ্রী নিচ্ছেন, আমাদের যুব সমাজের চাকরিতে ভাগ বসিয়েছেন, অর্থনীতিতে ভাগ বসিয়েছেন, তাদের বিরুদ্ধে এই যে সরকার ব্যবস্থা নিয়েছে তা সত্যিই জনহিতকর বলেই কিন্তু বলছেন অর্থনীতিবিদেরা। এবার যে অর্থনীতিবিদ তিনি যা যা বলছেন সবটা শোনাবো, তবে তার যে বক্তব্যের মূল সারাংশ যেটা বললাম সেটা হচ্ছে, তিনি বলছেন এই যে সমস্ত কিছুর ওপরে যে দখল করে নেওয়া, একটা প্রতিবেশী রাষ্ট্র থেকে এসে কেউ কেউ অবৈধভাবে আমাদের পণ্য সামগ্রী, আমাদের সমাজ ব্যবস্থায়, আমাদের অর্থনীতিতে যে দখল নিচ্ছেন, তাতে আমাদের এই সমাজ অর্থনীতি সমস্তটাই একদিন ভেঙে চুরে কঙ্কালসার পরিস্থিতি হয়ে গিয়েছিল, ভেঙে চুরে ধূলিসাৎ হয়ে যেত। সেই জায়গা থেকে কোনোভাবে যেন ভারতের এই অঙ্গরাজ্য মানে এই বাংলা যথেষ্টই রেহাই পেল, এমনটাই কিন্তু মনে করছেন বিশেষজ্ঞ মহল, অর্থনীতিবিদদের একটা বড় অংশ। এবারে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অর্থনীতির অধ্যাপক, বিশিষ্ট অর্থনীতিবিদ দেবাশিস বিশ্বাস, তার বক্তব্য দেখুন, খুব মন দিয়ে দেখবেন। যে এই সিএ অ্যামেন্ডমেন্ট 2019-এ হয়েছে, কারণ ফিডব্যাক ছিল সরকারের কাছে, ডেমোগ্রাফিক যে ট্রানজিশন হচ্ছে দেশের মধ্যে, বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলে, সেটা খুব অ্যালার্মিং ছিল। যেটা আমাদের চিকেন স্নেক এরিয়া, যেটা আমাদের নিরাপত্তার ক্ষেত্রে, আমাদের দেশের সার্বভৌমত্বের ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, সেই জায়গার কিন্তু সিকিউরিটি বিপন্ন হওয়ার সম্ভাবনা ছিল। 2020 থেকে 2025-এর মধ্যে 2.449 কোটি, মানে 2.5 কোটি রেশন কার্ড ডিলেটেড হয়ে গেছিল ইন্ডিয়াতে। সবসময় ওয়েস্ট বেঙ্গল এটার মধ্যে আগে এগিয়ে থেকেছে, যে এই যে 2 কোটি বা 2.5 কোটি রেকর্ড ক্যান্সেল হচ্ছে, সেটা মূলত এই অঞ্চল হচ্ছে। কারণ ওয়াই ইন আসাম অ্যান্ড বেঙ্গল? কারণ এখানে একটা ডিপ স্টেটের ষড়যন্ত্র আছে, যে আপনারা জানেন যে বৃহৎ দেশগুলো চায় না ভারতবর্ষের সার্বভৌমত্ব বজায় থাকুক। পরিষ্কারভাবে হিন্দু মুসলিম এই দুটো কারণে হচ্ছে দেশ ভাগ হয়েছিল। এটার থেকে চোখ ঘোরানো তো কোনো মানে নেই। এটার জন্য এটার থেকে ন্যাকামি করে অনেক চোখ ঘোরানো কথা, আমাদের দেশ কত ভালো ছিল, আমার আব্দুল চাচা খুব ভালো ছিল, আমার বাবাকে হাত ধরে এগিয়ে দিয়েছিল, আমার ঠাকুরদাকে হাতে একটা কাঁঠাল দিয়েছিল, এসব অনেক ন্যারেটিভ বিল্ড আপ করা হয়েছে। কিন্তু আমাদের হিন্দুদের জমিগুলোকে দখল করা হয়েছে, হিন্দুদের উপর অত্যাচার হয়েছে। 2.5 কোটি লোক যদি রেশন কার্ড যদি বাতিল করে, তাহলে সেই 2.5 কোটি যারা রেশন উপভোগ করছিল, যারা উপভোক্তা ছিলেন, তারা তো লিগাল ছিলেন না, তাহলে তো তারটা বাতিল হতো না। তো সেই টাকাটাকে আমরা কারা দিচ্ছিলাম? সেই টাকাটা আপনি দিচ্ছিলেন, সেই টাকাটা আমি দিচ্ছিলাম। তাহলে আমাদের ট্যাক্সের টাকার বরঞ্চ সাশ্রয় হবে। আপনি যদি ন্যাশনাল ইম্প্যাক্টের কথা বলেন, ইকোনমিক ইম্প্যাক্টের কথা বলেন, তাহলে যারা ইলিগাল এখানে আছেন দখল করে, তারা যদি চলে যান, তাহলে আমাদের ট্যাক্সের টাকায় সাশ্রয় হবে। কারণ এখানে যেই এত সব ভাতা টাতা দেওয়া হয়ে এসছে এতকাল ধরে, এই কারণেই হয়ে আসছে, এই গ্রুপটাকে পুষ্ট করার জন্য, যারা এখানে বসে বিভিন্ন অ্যান্টি ইন্ডিয়ান অ্যাক্টিভিটিস চালাবে, তাদেরকে ভারতবর্ষের মুসলিমের জন্য, যারা ভারতের গণতন্ত্রকে মানেন, যারা ভারতবর্ষকে বন্দনা করেন, যারা জাতীয় সঙ্গীত গান, যারা বন্দে মাতরম গান, যারা যুদ্ধে বর্ডারে গিয়ে আমাদের প্রাণ দেন, যারা সৈন্যদলে আছেন, যারা আরপিএফে আছেন, যারা স্কুলে আছেন, সবাই আমাদের নাগরিক, সহনাগরিক। তাদের জন্য কিন্তু এই আইন নয়, এটা তাদের জন্য যারা বেআইনিভাবে অনুপ্রবেশ করেছে। সবাইকে জিহাদি বলার পক্ষপাতী আমরা কেউই নই। আজকে মুসলিমদের উন্নয়ন ছাড়া ভারতবর্ষের উন্নয়ন হতে পারে না। একটা সভ্যতার যদি তার 15 কোটি থেকে বেশি মুসলিম পপুলেশন আছে, আমরা যদি মনে করি যে মুসলিমদেরকে বাদ দিয়ে উন্নতি হবে, সেটা কখনই হতে পারবে না।
ইভেন আমাদের এখানে দেখা যাচ্ছে যে অনেকে যারা পড়তে আসছেন তাদের মধ্যে অনেকে আছে যারা বেআইনি নাগরিক, তারা কোনোভাবে ভোটার কার্ড বের করে দিয়ে সমস্ত সুবিধা পাচ্ছে, যেখানে যাদের সুবিধাটা পাওয়ার কথা সেই সুবিধাটা তারা নিয়ে নিচ্ছেন, যেটা আমাদের বৈধ নাগরিকদের পাওয়ার কথা সেটা তারা নিচ্ছেন, চাকরি নিয়ে নিচ্ছেন, এরকম অনেকে আছেন। অনেকে এই যে চাকরি চুরি শুধুমাত্র হয়েছে তাই নয়, এই বেআইনি অন্য দেশের নাগরিকরাও এখানে চাকরি করছেন, সেটা ক্রমশ প্রকাশ্য হবে, এই নিয়ে তদন্ত চলছে, দেখবেন আপনাদের মাধ্যমে সেগুলো প্রকাশ্যে আসবে। অর্থাৎ আমার বক্তব্য যে আমার বাড়িতে যদি আমার উৎপাদিত দ্রব্য দিয়ে আমি আমার পরিবারকে আগে বাঁচানোর চেষ্টা করব, তারপরে আমার পাড়াকে বাঁচানোর চেষ্টা করব, তারপরে আমার দেশকে বাঁচানোর চেষ্টা করব। কিন্তু আমার দেশের বাইরের লোক তারা অতিথি হয়ে 100 বার আসতে পারেন, কিন্তু তারা এসে আমার পরিবার হয়ে যাবেন এটা তো মেনে নেওয়া যায় না। পৃথিবীর কোনো দেশে মানছে না, যে কারণে আজকে আপনারা দেখবেন যে জার্মানিতে খুব শক্তপোক্তভাবে এই ধরনের নাগরিকত্ব আইন আছে। ভুটানের কথা তো আমি আপনাকে আগেই বললাম, এবং ইউরোপিয়ান অধিকাংশ দেশগুলোতে কিন্তু এখন এই আন্দোলন শুরু হয়েছে। ফ্রান্সের মতো দেশ যারা অত্যন্ত উদারনৈতিক মনোভাব সম্পন্ন, সেখানেও কিন্তু নাগরিকত্বের ক্ষেত্রে খুব কড়াকড়ি চলছে, বেলজিয়ামের কড়াকড়ি চলছে। এটা ভালোই হবে, আইনের শাসন বলবৎ হবে, এবং আমি বলছি যে প্রশাসনিক খরচা ছাড়া আর অন্য কোনো ইকোনমিক খরচা তো আমি এখানে দেখছি না। বাদবাকি যেগুলো হচ্ছে সেক্ষেত্রে স্কিল লেবাররা আসবে, কাজের সুযোগ বাড়বে, এবং সরকারি যে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি সেগুলো তো বরাদ্দ বাড়বে বলে আমার বিশ্বাস। অর্থনীতিবিদ তিনি স্পষ্ট বলে দিলেন এতে কাজের সুযোগ বাড়বে, কর্মসংস্থান বাড়বে, এমনকি আমাদের এই রাজ্যে অর্থনৈতিক উন্নতি হবে। স্বাভাবিকভাবেই আমাদের কিন্তু একটা বড় আশা রয়েছে যে এতদিন ধরে যাদের অবৈধ বলা হচ্ছিল, অবৈধ অনুপ্রবেশকারী একটা বড় ইস্যু ছিল, সেটা কবে আমাদের রাজ্যে ঘোষণা হবে, বা এই কেন্দ্র রাজ্য সংঘাত এই সমস্ত কিছু মিটিয়ে কবে একটা এই বড় সিদ্ধান্ত হবে। কিন্তু অবশেষে সব কিছুর অবসান, একটা যুদ্ধের পর যেমন সমস্ত কিছু শান্ত হয়ে যায়, ঠিক যেন তেমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সব কিছুর পর একটা অক্সিজেন, একটা সুন্দর বাতাস। তবে এই সুন্দর বাতাস আগামীতে চিরকাল আপনার আমার ঘ্রাণ শক্তি বাড়াক, আমাদের জীবনকে উদ্বৃত্ত করুক, আমাদের জীবনকে আরও সমৃদ্ধ করুক, এটাই তো আমরা চাইব একজন সাধারণ নাগরিক হিসেবে। আজকে যাদের ঘুম উড়েছে তাদের ঘুম উঠতে দিন, তবে আপনি আমি রাতে যে নিশ্চিন্তে ঘুমোতে পারবো সেটা কিন্তু হয়তো আজকের এই প্রতিবেদন আপনাদের যা দেখালাম, আমরা আপনাদের সামনে যে বিশেষজ্ঞদের বক্তব্য শোনালাম, তা হয়তো আপনাকে বা আমাকে নিশ্চিন্তে ঘুমোতে দেবে, ঘুমানোর ব্যবস্থা করবে আমার পরিবার নিয়ে, আমার দেশের মানুষকে নিয়ে, আমার রাজ্যের মানুষকে নিয়ে। সেটাই কিন্তু স্বাভাবিক বলেই মনে করা হচ্ছে। এটাই কিন্তু স্বাভাবিক যে আমার আপনার রোজগার এবং তার থেকে প্রদেয় ট্যাক্স, এবং সেটা আমার এলাকার ডেভেলপমেন্টের জন্য লাগবে, আমার ভবিষ্যৎ, আপনার ভবিষ্যৎ, আমাদের পরবর্তী প্রজন্মের সুকল্যাণে লাগবে, সেটাই তো আমরা আশা করব। তাই যাদের ঘুম উড়েছে উঠতে দিন, আর আপনারা দেখতে থাকুন ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে, জলকে ছালাত ছালাত ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য।
চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। কম বাজেটে ইলেকট্রিক বাইক খুঁজছেন, তাও আবার স্মার্ট বাইক? তাহলে আর দেরি কেন? আকর্ষণীয় ছাড়ে আপনার নাগালের মধ্যে দুর্দান্ত অফারে হাই কোয়ালিটির স্মার্ট ই বাইক পেতে আজই চলে আসুন রায়গঞ্জের গ্লোবাল সিটিতে। বিভিন্ন নামী কোম্পানি ইলেকট্রিক মোটর বাইকের বিপুল সম্ভার রয়েছে আমাদের কাছে, সেই সঙ্গে সার্ভিসও পাবেন একেবারে হাতের কাছেই। তাছাড়া একই ছাদের নিচে সুদৃশ্য হোটেল, রেস্টুরেন্ট, এমনকি অনুষ্ঠান ভবনও থাকছে। তাই আজই আসুন গ্লোবাল সিটিতে। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারের পাশে, রূপাহার, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।